মাইক আমেরিকার একজন বড় বিজনেসম্যান। তার নিজের নামেই রয়েছে বিশাল প্রাইভেট জেট কোম্পানি। তবে নিজের কোম্পানিকে আরও এক ধাপ এগিয়ে নিতে মাইক সিদ্ধান্ত নেয় উবার বা পাঠাওয়ের মতো আরেকটি কোম্পানি স্টার্ট করার, যেখানে বিজনেসম্যানরা চাইলে অ্যাপের মাধ্যমে প্রাইভেট জেট ভাড়া করতে পারবে। কিন্তু অ্যাপ লঞ্চিংয়ের দিন থেকেই মাইকের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে তার সম্পূর্ণ কোম্পানি এবং তার বাসার সিকিউরিটি সিস্টেম হ্যাক হয়ে যায়। মাইক বুঝতে পারে যে তার পরিচিত কেউ একজনই তার সাথে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কিন্তু কে সেই পরিচিত লোক আর কেনই বা সে মাইকের সাথে এমনটা করছে, তার সবকিছুই জানবো 2016 সালে মুক্তি পাওয়া আইটি নামের এই মুভিটি থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা প্রধান চরিত্র মাইককে দেখতে পাই, যে কিনা আমেরিকার একজন পরিচিত বিজনেসম্যান। সে তার ম্যানেজার প্যাট্রিকের সাথে নতুন অ্যাপ লঞ্চ করার বিষয়ে কথা বলতে থাকে। প্যাট্রিক তাকে বলে, নতুন অ্যাপ লঞ্চ করতে হলে আমাদের এসইসি নামক গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে পারমিশন নিতে হবে। তবে তুমি সে বিষয়ে কোনো চিন্তা করো না, এই পুরোটাই আমি হ্যান্ডেল করছি। এখান থেকে সিন শিফট হয়ে দেখা যায় মাইক একটা প্রাইভেট জেটে করে তার বাসার দিকে ফিরে যাচ্ছে। যেহেতু মাইক নতুন একটা বিজনেস লঞ্চ করতে যাচ্ছে, তাই সকল টিভি চ্যানেলগুলো মাইকের এই অ্যাপ নিয়ে খবর প্রচার করতে থাকে। বাসায় ফিরে মাইক যখন তার স্ত্রী রোজ এবং মেয়ে ক্যাটলিনের সাথে কথা বলছিল, তখন ক্যাটলিন তার বাবাকে বলে যে আমাদের বাসার ওয়াইফাই খুব স্লো কাজ করছে বাবা, তাই তুমি একজন লোক পাঠিয়ে ওয়াইফাইটা ঠিক করে দিও। এটা বলে ক্যাটলিন স্কুলের জন্য বের হয়ে যায়। আর রোজও তখন তৈরি হতে থাকে, কারণ তাকেও স্কুলে যেতে হবে। আসলে রোজ মূলত সেখানকার স্থানীয় একটা স্কুলের টিচার হিসেবে রয়েছে। যাই হোক, বাসা থেকে রেডি হয়ে মাইকও তখন তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়, কারণ তার এই অ্যাপ লঞ্চিংয়ের জন্য প্রচুর পরিমাণে ফান্ডিং প্রয়োজন। তাই আমেরিকা সহ বিভিন্ন দেশের ইনভেস্টরদের নিয়ে সে একটি গুরুত্বপূর্ণ মিটিং অ্যারেঞ্জ করেছে। তো মাইক যখন সবার সামনে তার নতুন অ্যাপ নিয়ে কথা বলতে উঠে, তখন সেই অ্যাপের ব্যাপারে বলার আগে মাইক এমন কিছু কথা বলে যাতে ইনভেস্টরদের মনে হয় যে এই অ্যাপ না থাকলে সমাজের আসলেই খুব বেশি ক্ষতি হয়ে যেত। সে এমনভাবে সবার সামনে তার অ্যাপকে উপস্থাপন করে যাতে ইনভেস্টররা খুব খুশি হয়। কিন্তু মাইকের কথা বলার মাঝখানে হুট করে তার প্রেজেন্টেশন গ্লিচ করা শুরু করে। মাইক এ বিষয়ে তার অ্যাসিস্ট্যান্ট জোয়ানকে জিজ্ঞেস করলে জোয়ান বলে যে আমি এখনই একটা ব্যবস্থা নিচ্ছি। সে তখন তাদের অফিসের নতুন আইটি স্পেশালিস্ট অ্যাডকে ডাকে এবং ব্যাপারটা সলভ করতে বলে। অ্যাড তখন খুব দ্রুত গ্লিচের ব্যাপারটা ঠিক করে দিলে মাইক তার উপর খুব খুশি হয়। যাই হোক, প্রেজেন্টেশন শেষে মাইক জোয়ানের সাথে আজকের মিটিংয়ের ব্যাপারে কথা বললে জোয়ান আশ্বস্ত করে বলে যে গ্লিচের ব্যাপারটা ছাড়া পুরো প্রেজেন্টেশনটাই খুব সুন্দর ছিল। তো মাইক যখন রাতে বাসায় ফেরার জন্য অফিস থেকে বের হচ্ছিল, তখন অ্যাডের সাথে তার দেখা হয়ে যায়। প্রেজেন্টেশন ঠিক করার জন্য মাইক অ্যাডকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে যে আমার বাসার ওয়াইফাই খুব স্লো কাজ করছে, তুমি কি সেটা ঠিক করতে পারবে কিনা। উত্তরে অ্যাড হ্যাঁ বললে মাইক তখন তাকে তার বাসার ঠিকানা দিয়ে চলে যায়। এরপর পরের দিন সকালে অ্যাড মাইকের বাসায় আসে এবং দেখে যে সে তার গাড়িতে বসে কিছু একটা চিন্তা করছে। মাইকের নতুন গাড়ি দেখে অ্যাডের খুব পছন্দ হয়। মাইক তখন অ্যাডকে গাড়িতে বসতে বলে এবং তার নতুন গাড়ির ম্যাপ সিস্টেম দেখায়। এটা দেখে অ্যাড বলে যে তোমার গাড়ির সিস্টেমটা খুবই সুন্দর, তবে আমার কাছে আরও ভালো কিছু আছে। এটা বলে অ্যাড একটা থার্ড পার্টি চিপ বের করে মাইকের গাড়ির মধ্যে ইনস্টল করে দেয়। মাইক এটা নিয়ে একটু আপত্তি করলেও নতুন ম্যাপ সিস্টেম তার খুব পছন্দ হয়। যাই হোক, এরপর অ্যাড মাইকের বাসার মধ্যে ঢুকে ওয়াইফাই সিস্টেম ঠিক করতে থাকে। মাইক তখন অ্যাডের কাছে তার অতীত সম্পর্কে জানতে চাইলে অ্যাড জানায় যে সে একসময় আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি মানে এনএসএ এর হয়ে কাজ করেছে এবং এরপর আরও বেশ কয়েকটা কোম্পানিতে জব করেছে। কাজ করার সময় অ্যাড মাইককে জিজ্ঞেস করে তোমার সম্পূর্ণ বাসার সিকিউরিটি সিস্টেমে তো ক্যামেরা লাগানো আছে, তাহলে তুমি সেগুলো অন করছো না কেন। উত্তরে মাইক বলে আমি প্রাইভেসি পছন্দ করি, তাই ক্যামেরাগুলো ডিসেবল করে রেখেছি। মাইকের কথা শুনে অ্যাড একটু তাচ্ছিল্য করে বলে ইউএসএ সরকার তোমার এই প্রাইভেসিকে খুব একটা দাম দেবে না, তারা চাইলে যে কোনো সময় তোমার সম্পূর্ণ সিস্টেম কন্ট্রোলে নিয়ে নিতে পারে, আর এমনভাবেই এই সিস্টেমগুলো তৈরি করা হয়। অ্যাডের কথায় মাইক একটু শকড হলেও তেমনটা গুরুত্ব দেয় না। তো কাজের মাঝখানে অ্যাড একটু ব্রেক নিলে সে সুইমিং পুলের পাশে মাইকের মেয়ে ক্যাটলিনকে শুয়ে থাকতে দেখে। ক্যাটলিনও অ্যাডের উপস্থিতি টের পায়, তবে সে বিষয়ে সে কিছুই বলে না। যাই হোক, কাজ শেষে অ্যাড চলে যাওয়ার সময় মাইক তাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ডিনার করে যেতে বলে। তো ডিনার করার পর মাইক আর অ্যাড যখন কথা বলছিল, তখন তাদের কথার মধ্যে অ্যাড মাইককে জানায় সে যখন এনএসএ এর হয়ে কাজ করেছে তখন সেখান থেকেই সে হ্যাকিংয়ের সবকিছু শিখেছে। এরপর অ্যাড নিজের বাসায় ফেরার পথে একটা রেস্টুরেন্টে বসে এবং সেখানকার এক ওয়েট্রেসের বেশ কয়েকটা ছবি তোলে। বাসায় ফিরে সে তার কম্পিউটার স্ক্রিনে সেই ছবিগুলো দেখতে থাকে
এবং হঠাৎ ক্যাটলিনের কথা মনে পড়লে তার আইডি খুঁজে বের করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। মানে বাংলাদেশ বলেন আর আমেরিকায় বলেন, বাড়িওয়ালার মেয়ে এবং বসের মেয়েকে নিয়ে স্বপ্ন দেখার অভ্যাসটা সব দেশের ছেলেদেরই আছে। যাই হোক, এদিকে মাইকের অফিসে দেখা যায় তার ম্যানেজার প্যাট্রিক তাকে জানায় যে আমাদের কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে, এখন শুধুমাত্র অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছি। সে মাইককে আরও বলে যদি আমাদের পুরনো কোনো কাজ সবার সামনে না আসে তাহলে আশা করছি খুব শীঘ্রই আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাব। অন্যদিকে অফিসে তার সব কাজ শেষে রাতে অফিসের সার্ভারের সাথে নিজের কম্পিউটার কানেক্ট করে দেয়। তো কাজ শেষে সে যখন বাসায় ফিরে তখন সে দেখতে পায় যে ক্যাটলিন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা মাত্রই ক্যাটলিনকে মেসেজ দেয় এবং কথা বলতে শুরু করে। কথা বলার মাঝখানে ক্যাটলিন বলে যে তাদের বাসায় একটা ফ্যামিলি অনুষ্ঠান হচ্ছে এবং এটা নিয়ে সে খুব বোর হয়ে আছে, তাই মাইক যেন তাকে সেখান থেকে উদ্ধার করে। আসলে ক্যাটলিন এটা জাস্ট মজা করেই বলেছে, কিন্তু ক্যাটলিনের এমন মেসেজ পেয়ে একদম হিরোর মতো একটা বিয়ার হাতে তার বাসায় আসে। তবে মাইক যখন দরজা খুলে দেখে যে সেখানে দাঁড়িয়ে আছে তখন সে একটু অবাক হয়ে যায়, কারণ সে ভাবতে পারেনি তাদের ফ্যামিলি পার্টিতে এসে উপস্থিত হবে। তাই সে এর সাথে একটু বাজে বিহেভ করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। মাইকের এমন ব্যবহারে বেশ কষ্ট পায়, তাই সে পাগলের মতো আচরণ করতে থাকে এবং বাসায় ফিরে মাইকের বাসার সবগুলো ক্যামেরা হ্যাক করে এবং তার মাধ্যমে সেখানকার সব কিছু দেখতে থাকে। আসলে অ্যাডের জন্য হ্যাক করাটা খুব ইজি ছিল, কারণ সে মাইকের বাসায় ওয়াইফাই ঠিক করার সময় সেখানে একটা থার্ড পার্টি চিপ লাগিয়ে দিয়ে এসেছিল। তো পরদিন ক্যাটলিনের হকি খেলার ম্যাচ দেখতে সেখানেও উপস্থিত হয়। কে সেখানে দেখে মাইক এবং রোজ রীতিমতো ঘাবড়ে যায়, তবে তারা সেখানে কোনোরকম গন্ডগোল করতে চায়নি। তাই ম্যাচ শেষে মাইক কে আলাদা করে ডেকে সব কিছু বুঝিয়ে বলে যেন সে হুটহাট করে তাদের সাথে আর দেখা না করে। মাইক আসলে বুঝে যায় যে আসলে একজন সাইকো, আর সে কোনোভাবেই চায় না একজন সাইকো তার মেয়ের আশেপাশে ঘুরঘুর করুক। কিন্তু মাইক যতই কে না করে ততই তাদের ফ্যামিলির কাছে আসার চেষ্টা করে। সে যখন মাইকদের হোম সিস্টেমে দেখতে পায় যে কেউ একজন গোসল করছে তখন সে সেখানকার ক্যামেরা হ্যাক করে এবং ক্যাটলিনের গোসল করার দৃশ্য রেকর্ড করে রাখে, যাতে করে সে ভবিষ্যতে এটা দিয়ে মাইককে ব্ল্যাকমেল করতে পারে। এদিকে ক্যাটলিন যখন পরদিন তার বয়ফ্রেন্ডের সাথে স্কুল থেকে বেরিয়ে আসছিল তখন গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়। সে ক্যাটলিনকে বলে চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। কে দেখে ক্যাটলিন প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। গাড়ি চালাতে চালাতে ক্যাটলিনকে তার বিভিন্ন পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। ক্যাটলিন যেহেতু টিনেজার তাই সে প্রাইভেসির কথা এতটা না ভেবে কে সব কিছু বলে দেয়। তো মাইক যখন অফিস থেকে বাসায় এসে সেখানে অ্যাডের গাড়ি দেখতে পায় তখন সে প্রচণ্ড ক্ষেপে যায় এবং কে খুঁজতে থাকে। সে কে ক্যাটলিনের সামনে থেকে দূরে নিয়ে যায় এবং তার উপর রাগ দেখাতে থাকে। এখানে মাইককে বোঝানোর চেষ্টা করলে সে তখন আরও ক্ষেপে যায় এবং এক পর্যায়ে কে বলে তুমি কাল থেকে আর অফিসে আসবে না, তোমার জিনিসপত্র নিয়ে আজকেই বিদায় হও। কিন্তু একজন সাইকো যখন নিজের চাওয়া জিনিস কোনোভাবেই হাসিল করতে পারে না তখন সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। নিষিদ্ধ আনন্দ পাওয়ার জন্য সে তখন যা ইচ্ছা তাই করতে পারে। তাই বাসায় ফিরে মাইকের অফিসের সব রিপোর্ট এবং তার বাসার কাগজপত্র সহ সবকিছু হ্যাক করে কালেক্ট করতে থাকে। অন্যদিকে মাইক যখন তার টিম নিয়ে পরদিন SEC অফিসে যায় তার অ্যাপের কাগজপত্র অ্যাপ্রুভালের জন্য তখন সেখানে একজন অফিসার এসে তাদের বলে আমরা তোমাদের পুরনো কিছু রিপোর্ট পেয়েছি যা আমাদের ভালো করে চেক করা দরকার, তাই তোমাদের অ্যাপ্রুভালের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এটা শুনে মাইকের ম্যানেজার প্যাট্রিক অনেক বেশি ক্ষেপে যায়, তবে সে সেই অফিসারের উপর কোনো কথা বলতে পারে না। আসলে মাইক যখন তার প্রাইভেট জেট কোম্পানি এস্টাবলিশ করেছিল তখন সেও বাকিদের মতো দুর্নীতির আশ্রয় নিয়েছিল, তবে পরবর্তীতে তারা টাকা খরচ করে সেই দুর্নীতির বিষয়গুলো ধামাচাপা দিয়ে দিয়েছিল। কিন্তু তো সেগুলো আবার খুঁজে বের করেছে এবং SEC অফিসে পাঠিয়ে দিয়েছে। তো সেদিন রাতে মাইকের বাসার সবাই যখন ঘুমাচ্ছিল তখন আবার তাদের হোম সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেয় এবং বিভিন্ন মেশিন অন অফ করতে থাকে। রোজ তখন টের পায় যে তাদের বাসায় কিছু একটা হচ্ছে, তাই সে মাইককে ডেকে তোলে। মাইককে ভয় দেখাতে তীব্র আওয়াজে গান ছাড়ে, কফি মেশিন অন করে এবং আরও অনেকভাবে তাদের বিরক্ত করতে থাকে। এসবে অতিষ্ঠ হয়ে মাইক যখন চিৎকার করতে থাকে তখন সবকিছু থামিয়ে দেয় এবং নিজের বাসায় বসে হাসতে থাকে। যাই হোক, পরদিন সকালে জন মাইককে কল দিয়ে জানায় আমাদের কোম্পানি কেউ একজন হ্যাক করেছে, আমরা কোনো কিছুরই অ্যাক্সেস নিতে পারছি না। খবর পেয়ে মাইক তাড়াহুড়ো করে তার অফিসে যায় এবং অফিসের সিকিউরিটি ইউনিটকে ডেকে মিটিং করে। মাইক তাদেরকে বলে হ্যাকার বাইরের কেউ নয়, মূলত প্ল্যান করে এসব করছে, তাই তোমরা যত দ্রুত সম্ভব আমাদের সবগুলো সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করো এবং সব কিছুর পাসওয়ার্ড পাল্টিয়ে দাও। এদিকে রোজ যখন তার স্কুলে বাচ্চাদের ছুটি দিয়ে নিজের কেবিনের দিকে যাচ্ছিল তখন তার ফোনে একটা মেইল আসে।
সে মেইল খুলে দেখে যে তাদের ফ্যামিলি ডাক্তার তাকে একটা রিপোর্ট পাঠিয়েছে, যেখানে লেখা আছে রোজের ক্যান্সার ধরা পড়েছে। এমন ভয়ঙ্কর রিপোর্ট দেখে রোজ প্রচণ্ড শকড হয়ে যায় এবং ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। এরপর স্কুল থেকে রোজ বাসায় ফিরে আসে, কিন্তু এ ব্যাপারে সে কারোর সাথেই কিছু শেয়ার করে না। ডিনার টেবিলে বসে মাইক সবাইকে বলে যে, আমি চাই তোমরা স্মার্টফোন থেকে একটু দূরে থাকো। খুব বেশি স্মার্টফোন ইউজ করলে সেটা আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তো মাইক যখন কথা বলছিল তখনই রোজের কাছে তার ফ্যামিলি ডাক্তারের কল আসে। ডাক্তার রোজকে আশ্বস্ত করে বলে যে তার কোনো ধরনের ক্যান্সার ধরা পড়েনি, আর রোজ যে মেইল পেয়েছে সেটা একটা ভুয়া মেইল। রোজের তখন বুঝতে বাকি থাকে না যে এই সব কিছু অ্যাডই করছে। সে তাই মাইককে সবকিছু খুলে বলে এবং যত দ্রুত সম্ভব এ বিষয়ে একটা ব্যবস্থা নিতে বলে। অ্যাডের কর্মকাণ্ডে মাইক প্রচণ্ড রেগে যায় এবং পরদিন অ্যাডকে খুঁজে বের করে। অ্যাড যখন ডাস্টবিনে ময়লা ফেলতে যাচ্ছিল তখন সে তাকে ধরে মারতে শুরু করে। মারতে মারতে মাইক অ্যাডকে ওয়ার্নিং দেয় যে, তোমাকে যেন আমার ফ্যামিলির আশেপাশে আর কখনো না দেখি, আর যদি দেখি তাহলে তোমাকে আমি জানে মেরে ফেলবো। তবে মাইকের এমন ওয়ার্নিংয়ে অ্যাড তো ভয় পাই না, উল্টো সে মাইককেই বলে, তোমার মতো মানুষদের সাথে আমি এর আগেও ডিল করেছি, তাই আমি জানি কিভাবে তোমাকে শায়েস্তা করতে হবে। এটা শুনে মাইক আরও রেগে যায় এবং অ্যাডকে মারতে মারতে বলতে থাকে, আমার ফ্যামিলি থেকে দূরে থাকবি। আসলে সাইকোপ্যাথদের থ্রেট দিলে তারা ভয় না পেয়ে উল্টো খুশি হয়, কারণ তারা এমনটাই চায়। তারা চায় যে মানুষ তাদের কাছে বিরক্ত হোক এবং তাদের ভয় পাক। তাই পরদিন অ্যাড এমন একটা কাজ করে যার জন্য মাইকের ফ্যামিলি কোনোভাবেই প্রস্তুত ছিল না। ক্যাটলিন যখন পরদিন স্কুল থেকে বের হচ্ছিল তখন সে দেখে যে তার সব ক্লাসমেট ফোনে কিছু একটা দেখে হাসাহাসি করছে। কিছু বুঝতে না পেরে ক্যাটলিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। তার বয়ফ্রেন্ড তখন তাকে দেখায় যে অ্যাড অনলাইনে ক্যাটলিনের গোসল করার একটা ভিডিও পাবলিশ করেছে এবং সে সেই ভিডিওর লিঙ্ক তার সব ক্লাসমেটকে পাঠিয়ে দিয়েছে। খবর পেয়ে মাইক ক্যাটলিন এবং রোজের সাথে দেখা করে। মাইক ক্যাটলিনকে বুঝাতে থাকে যে এখানে ক্যাটলিনের কোনো দোষ নেই। সে বলে, আমরা অনলাইনে যত ছবি ব্যবহার করি, যত ভিডিও পাবলিশ করি, সেগুলোর সাহায্য নিয়ে হ্যাকাররা যে কোনো সময় এমন কিছু করতে পারে, তাই আমাদের সাবধান হওয়া উচিত। মাইকের কথা শুনে ক্যাটলিন রেগে যায় এবং বলে, আমি অনলাইনে কিছুই পাবলিশ করিনি। আমি যখন বাসায় গোসল করছিলাম হ্যাকার তখনকার একটা ভিডিও নিয়ে অনলাইনে পাবলিশ করেছে। তুমি অ্যাডকে বাসায় নিয়ে এসেছিলে, তাই আজ তোমার কারণে আমাকে এসব কিছু ফেস করতে হচ্ছে। সবকিছু দেখে মাইক আর থেমে থাকতে পারে না। সে রোজকে বাসায় যেতে বলে গাড়ি নিয়ে অ্যাডকে খুঁজতে বের হয়। তবে মাইকের গাড়িতে যেহেতু আগে থেকেই অ্যাডের একটা থার্ড পার্টি চিপ ইনস্টল করা ছিল, তাই অ্যাড খুব সহজেই মাইকের গাড়ির কন্ট্রোল নিয়ে নেয়। সে মাইককে বলে, আমাকে খুঁজতে এসে খুব একটা লাভ নেই, তুমি এখানে কিছুই পাবে না। এরপরে সে মাইকের গাড়ির মনিটরে ক্যাটলিনের সেই ভিডিওটা দেখায় এবং তাকে মানসিকভাবে দুর্বল করতে থাকে। এক পর্যায়ে অ্যাড মাইকের গাড়ি কন্ট্রোল করে গাড়ির পিছনের দুটো চাকা অফ করে দেয়, যার ফলে মাইকের গাড়ি কন্ট্রোল হারিয়ে সেখানে উল্টে যায়। মাইক বুঝতে পারে যে সে একা কোনোভাবেই এখানে কিছু করতে পারবে না, তাই সে এবার পুলিশের সাইবার সিকিউরিটি অফিসারের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। সাইবার সিকিউরিটি অফিসার মাইককে জিজ্ঞেস করে যে তার কাছে কোনো প্রমাণ আছে কিনা, কারণ ন্যূনতম প্রমাণ ছাড়া তারা কিছুতেই অ্যাডকে গ্রেফতার করতে পারবে না। কিন্তু মাইকের কাছে যেহেতু কোনো প্রমাণ নেই, তাই সে হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে ঘটনার আকস্মিকতায় রোজও প্রচণ্ড ভেঙে পড়ে। সে মাইককে বারবার বলতে থাকে যে তুমি কিছু একটা ব্যবস্থা করো, কারণ এভাবে চলতে থাকলে আমাদের পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। মাইক রোজকে আশ্বস্ত করে যে সে কিছু একটা ব্যবস্থা নেবে। তো সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাবার পর মাইক তার পরিচিত একজন হ্যাকারকে কল করে এবং সবকিছু খুলে বলে। সেই হ্যাকার মাইককে বলে, আমি নিজে তোমার কাছে আসতে পারবো না, তবে আমি এমন একজনকে পাঠাচ্ছি যে আমার থেকেও অভিজ্ঞ। হ্যাকারের কথা মতো মাইক পরদিন হেনরিক নামের একজনের সাথে দেখা করে। মাইক হেনরিকের পাশে বসা মাত্রই সে মাইকের ফোন দেখতে চায় এবং ফোনের উপর একটা ডিভাইস রেখে তার ফোন সম্পূর্ণ রিসেট করে দেয়। এরপর তারা একসাথে মাইকের বাসায় আসে। বাসায় ঢোকার আগেই হেনরিক একটা মাস্ক পরে নেয়, কারণ সে জানে হ্যাকারের কাছে ক্যামেরার কন্ট্রোল আছে। হ্যাকার যদি কোনোভাবে তার মুখ দেখতে পারে তখন সে তার সম্পর্কেও তথ্য খুঁজে বের করতে পারবে। হেনরিক বাসায় ঢুকেই মাইককে বলে যে তোমার বাসার সিকিউরিটি সিস্টেমের মাধ্যমেই হ্যাকার সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, তাই আগে এই স্মার্ট সিস্টেমকে ভেঙে ফেলতে হবে। হেনরিকের কথা মতো মাইক একটা বেসবল ব্যাট নিয়ে সবগুলো মনিটর ভাঙতে শুরু করে। এরপর হেনরিক তাদের সবাইকে বলে যে তারা যেন অনলাইন থেকে তাদের সকল প্রকার অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। প্রাথমিকভাবে সব স্টেপ নেওয়া হয়ে গেলে হেনরিক এবার অ্যাডের সম্পর্কে তথ্য খুঁজে বের করতে শুরু করে। সে মাইককে বলে অ্যাড তোমাকে মিথ্যা বলেছে, সে কখনোই এনএসএ এর হয়ে কাজ করেনি। মূলত অ্যাড একজন সাইকোপ্যাথ এবং তার মেডিকেল রিপোর্ট এমনটাই বলছে। আসলে ছোটবেলায় অ্যাডের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এবং অ্যাডের বয়স যখন 6 বছর তখন তার বাবা সুইসাইড করে, আর তখন থেকেই সে তার মায়ের সাথে থাকতো, কিন্তু তার মাও তাকে প্রচণ্ড টর্চার করত। তাই ছোটবেলায় সে যেহেতু ফ্যামিলি পায়নি,
সেজন্যই হয়তো তোমার ফ্যামিলি দেখে সেখানে সে নিজের স্থান করে নিতে চেয়েছিল। তবে এর আগেও সে বেশ কয়েকটা কোম্পানিতে চাকরি করেছে, কিন্তু কোনোটাতেই 3 মাসের বেশি কাজ করতে পারেনি। আর এ ধরনের হ্যাকাররা তাদের কোনো তথ্যই অনলাইনে রাখে না, কারণ তারা ক্লাউড স্টোরেজকে বিশ্বাস করে না। সে নিশ্চয়ই তার বাসায় ইউএসবি ড্রাইভ জাতীয় কিছুতে তার সকল রকম তথ্য রেখেছে। তাই তার সব তথ্য বের করার জন্য আমাদের কোনো একজন লোককে পাঠিয়ে তার বাসা থেকে এগুলো কালেক্ট করতে হবে। মাইক তখন বলে, আমার কাজের জন্য অন্য লোক হায়ার করেই আমি এই বিপদে পড়েছি, তাই আমি এখন নিজেই এটা করতে চাই। তুমি আমাকে বলো যে কিভাবে কি করতে হবে। হেনরিক তখন সময় নিয়ে অ্যাডের একটা দুর্বলতা খুঁজে বের করে। মূলত অ্যাড তার বাসার কাছের একটা ক্যাফের ওয়েট্রেসকে পছন্দ করে। হেনরিক আর মাইক মিলে তখন কায়দা করে সেই ওয়েট্রেসের ফোন চুরি করে নিয়ে আসে। এরপর সেই ফোন দিয়ে তারা অ্যাডকে মেসেজ করে। তো অ্যাড যখন তার ফোন খুলে দেখে যে ডেটিং অ্যাপে সেই ওয়েট্রেস তাকে রিকোয়েস্ট দিয়েছে এবং মেসেজ করেছে, তখন সে তৎক্ষণাৎ সেই মেসেজের রিপ্লাই দেয়। মেসেজে সেই ওয়েট্রেস তাকে দেখা করতে বললে অ্যাড তার সাথে দেখা করার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায়। এদিকে হেনরিক এবং মাইক অ্যাডের বাসার সামনে অপেক্ষা করছিল। অ্যাড বাসা থেকে বের হয়ে যাওয়া মাত্রই মাইক একটা মাস্ক পরে তার বাসায় ঢুকে যায়। আর অন্যদিকে হেনরিক সেই ক্যাফেতে চলে যায় অ্যাডের উপর নজর রাখতে। মাইক হেনরিকের ইনস্ট্রাকশন ফলো করে অ্যাডের বাসায় ঢুকে এবং সেখানে একটা ক্যামেরা সেট করে দেয় যাতে হেনরিক তাকে দেখতে পায়। এরপর মাইক অ্যাডের টেবিলের আশেপাশে ইউএসবি ড্রাইভগুলো খুঁজতে থাকে, কিন্তু সে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। তখন সে দেখে যে অ্যাডের টেবিলের নিচে একটা লেগো খেলনার সেট আছে। এটা নিয়ে সে হেনরিককে বললে হেনরিক বলে যে এটার মধ্যেই হয়তো ড্রাইভগুলো আছে। তো হেনরিকের কথা মতো মাইক সেই লেগো সেট খুলে ফেলে এবং সত্যি সত্যি তার মধ্যে ড্রাইভগুলো দেখতে পায়। এদিকে অ্যাড ক্যাফেতে পৌঁছে সেই ওয়েট্রেসের সাথে যখন কথা বলছিল, তখন সে ওয়েট্রেসকে বলে, তুমি মেসেজ দেওয়া মাত্রই আমি আর দেরি না করে চলে এসেছি। ওয়েট্রেস তখন অবাক হয়ে বলে যে আমি তো তোমাকে কোনো ধরনের মেসেজ দেইনি। এটা বলে সে নিজের ফোন খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও যখন তার ফোন পাচ্ছিল না, তখন অ্যাড বুঝে যায় যে কেউ একজন তাকে বোকা বানাচ্ছে। সে তখন দৌড়ে তার বাসার দিকে যেতে থাকে। অ্যাডকে তার বাসার দিকে যেতে দেখে হেনরিক মাইককে তাড়া দিতে থাকে। একদম শেষ মুহূর্তে মাইক যখন সবগুলো ড্রাইভ খুলে ফেলে, তখনই অ্যাড তার বাসার সিঁড়ির কাছে আসে এবং সেখানে আগে থেকেই লুকিয়ে রাখা একটা গান বের করে তার হাতে নেয়। হেনরিক তখন সেখানকার সিকিউরিটি ক্যামেরা অ্যাক্সেস নিয়ে মাইককে ডিরেকশন দিতে থাকে। একই সাথে সে পুলিশের সার্ভার রুমে ফেক আপডেট পাঠায় যে অ্যাডের লোকেশনে একজন পুলিশ অফিসার মারা গিয়েছে, তাই পুলিশ যেন সেখানে তাদের ফোর্স পাঠায়। তো মাইক হেনরিকের ডিরেকশন ফলো করে ফাইনালি উপরের ফ্লোরের এমার্জেন্সি এক্সিট দিয়ে নিচে নেমে আসে। কিন্তু শেষ মুহূর্তে অ্যাড মাইকের আওয়াজ শুনে ফেললে তাকে ফলো করার চেষ্টা করে এবং তার দিকে গুলি ছুড়ে। তবে সেটা মাইকের গায়ে লাগে না এবং সে সেখান থেকে নেমে হেনরিকের গাড়িতে করে চলে যায়। আর অ্যাড নিচে নামা মাত্রই পুলিশের গাড়ির সামনে পড়ে যায়। পুলিশ অ্যাডকে জিজ্ঞাসাবাদ করে যে তার কাছে এই গান কোথা থেকে আসলো। উত্তরে অ্যাড বলে যে আমার গান লাইসেন্স করা এবং এটা আমি আমার এমার্জেন্সির সময়ে ব্যবহার করার জন্য কিনেছি। পুলিশ তখন অ্যাডকে বলে, তাহলে তোমার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তুমি আমাদের হেল্প নিতে পারো। এটা বলে পুলিশ চলে যাওয়ার পর অ্যাড এবার 911-এ কল করে এবং কান্নার অভিনয় করে বলতে থাকে যে আমার উপর কেউ একজন অ্যাটাক করেছে। কল পেয়ে পুলিশ যখন আবারও গাড়ি নিয়ে সেখানে আসছিল, তখন অ্যাড তার কিচেনে গিয়ে নিজেই নিজেকে আঘাত করতে থাকে। অন্যদিকে মাইক সেই ইউএসবি ড্রাইভগুলো নিয়ে সাইবার সিকিউরিটি অফিসে যায় এবং সেখানে সে একজন অফিসারকে এই ইউএসবি ড্রাইভগুলো দেয় এবং অ্যাডের বিষয় নিয়ে মিটিং করতে থাকে। মিটিং শেষ করা মাত্রই সেখানে কয়েকজন পুলিশ চলে আসে এবং মাইককে অ্যারেস্ট করে, কারণ অ্যাড মাইকের বিরুদ্ধে কমপ্লেন করেছে। পুলিশ যখন মাইককে ধরে নিয়ে যাচ্ছিল, তখন সে অ্যাডকে সেখানে দেখতে পায় এবং রাগে চিৎকার করতে থাকে। তো মাইককে ধরে নিয়ে যাওয়ার পর অ্যাড সাইবার সিকিউরিটি অফিসারের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তার ইউএসবি ড্রাইভগুলো তাকে ফেরত দেওয়া যায় কিনা। অফিসার এখানে না করলে অ্যাড সেখান থেকে চলে যায়। এদিকে মাইকের বিরুদ্ধে তেমন কোনো শক্ত এভিডেন্স না থাকায় পুলিশরা মাইককে ছেড়ে দেয়। তো ছাড়া পেয়ে মাইক যখন গাড়ি নিয়ে তার বাসায় পৌঁছায়, তখন সে দেখে যে তার বাসার সবকিছু লন্ডভন্ড হয়ে আছে। সে তাই হাতে একটা ছুরি নিয়ে ডাইনিং রুমের ভিতরে গেলে সেখানে সে রোজ আর ক্যাটলিনকে বাধা অবস্থায় দেখতে পায় এবং আরও দেখে যে অ্যাড তাদেরকে গান পয়েন্টে নিয়ে রেখেছে। তাই মাইক সেখানে আসা মাত্রই অ্যাড তাকেও ছুরি ফেলে দিতে বলে। এখানে তাদের সবাইকে ভয় পেতে দেখে অ্যাড খুব খুশি হয় এবং ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে টিচ করতে থাকে। সে মাঝে মাঝেই নিজের মাথায় বন্দুক ধরে মাইককে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি চাও যে আমি নিজেই নিজেকে গুলি করি? তো এভাবে এক পর্যায়ে অ্যাড যখন মজা করার জন্য নিজের মুখে বন্দুক ধরে, তখনই সময় বুঝে মাইক অ্যাডের উপর হামলে পড়ে, যার ফলে ধাক্কা খেয়ে অ্যাডের হাতে থাকা বন্দুক পড়ে গেলে মাইক সেই সুযোগে অ্যাডকে মারতে থাকে। ফাইটের এক পর্যায়ে মাইক অ্যাডকে মারতে মারতে দুর্বল করে ফেলে, তাই ক্লান্ত হয়ে সেও অ্যাডের পাশে শুয়ে পড়ে এবং সেই বন্দুকটা হাতে পেয়ে যায়। মাইক এবার নিজের মধ্যে থাকা সমস্ত রাগ এক করে অ্যাডকে গুলি করতে নিলে
রোজ কোনো মতে তার মুখের কস্টেপ খুলে চিৎকার করে মাইককে না করতে থাকে। যদিও অ্যাড একজন সাইকোপ্যাথ এবং তাদের ফ্যামিলিকে প্রচণ্ড টর্চার করেছে, কিন্তু অ্যাডকে মেরে ফেললে তো মাইককে জেলে যেতে হবে, আর সে জেলে গেলে তার পরিবার এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তাই এসব কিছু ভেবে মাইক শেষ পর্যায়ে বন্দুক সরিয়ে নেয়। সিন শিফট হয়ে মুভির শেষ দৃশ্যে দেখা যায় মাইকের অফিসে সেলিব্রেশন পার্টি হচ্ছে, কারণ এসইসি থেকে তার অ্যাপের জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তাই মাইক এখন তার নতুন বিজনেস নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। অন্যদিকে ক্যাটলিন আর রোজও এখন স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়। তবে এই মুভিটিতে অ্যাড এবং মাইকের পরিবারের সাথে যা ঘটেছে তা কিন্তু বর্তমানে আমাদের দেশেও অনেকের সাথে ঘটছে। তাই নিজের বিভিন্ন ডিভাইস এবং সোশ্যাল অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকা জরুরি, এবং এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে অবশ্যই প্রশাসনের কাছে রিপোর্ট করতে হবে। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।